Hello friends, welcome to our YouTube channel WBPSC GS 101. তোমরা প্রত্যেকে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করো। প্রতিদিন যে তোমাদের হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের উপরে আমরা 4 জন এডুকেটর রয়েছি, প্রতিদিন নতুন নতুন ক্লাস তোমাদের দেওয়া হয় এই প্ল্যাটফর্মে, যেখানে হিস্ট্রি আছে, পল সায়েন্স আছে, যেখানে ইন্ডিয়ান পলিটি আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাই যে হিস্ট্রির জন্য আমি আছি, দেবশ্রী শাহ স্যার রয়েছেন, তারপরে পলিটির জন্য রয়েছেন অরিজিৎ বাসু চৌধুরী স্যার এবং রাহুল চক্রবর্তী স্যার। তো প্রত্যেকে কিন্তু তোমরা যখন ভিডিও দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর কমেন্টে তোমাদের যদি কোনো সমস্যা হয় কোনো টপিক নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু মেনশন করো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেবো। তো যাই হোক, আজকে আমরা কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। টপ 6 কোয়েশ্চেন আনসার। এই কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য যে একটা টপিক, যে কোনো নন কোঅপারেশন বা সিভিল ডিসওবিডিয়েন্স বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা তেভাগা মুভমেন্ট যেমন আজকেই আছে, তো এই টপিকগুলো হচ্ছে বেসিক টপিক। এই বেসিক টপিকের উপর তোমাদের প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে। তো আমরা এই সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে ধরে ধরে কিন্তু আমরা প্রত্যেকটা কিভাবে প্রশ্ন আসতে পারে এবং তার বাইরে আমরা বিভিন্ন রকম আলোচনা করব। তো দেখো, প্রত্যেকে কিন্তু তোমরা আনএকাডেমি জয়েন করে নাও, ঠিক আছে? দেরি করো না, প্রত্যেকে আনএকাডেমি যে ফ্রি স্পেশাল ক্লাস হয়, প্রতিদিন হয়, এই ফ্রি স্পেশাল ক্লাসে তোমরা প্রত্যেকে জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব। দেরি করো না, আনএকাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করো প্লে স্টোর থেকে, আর তাড়াতাড়ি কিন্তু জয়েন করো ফ্রি ক্লাসগুলো। প্রতিদিন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু ক্লাস হয়, ফ্রি ক্লাস ভালো লাগলে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিও। যদি তোমাদের আমার ক্লাসে, আমাদের স্পেশাল ক্লাসে আসার পর ফ্রি ক্লাস দেখে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা রেফারেল কোড থাকে, যে রেফারেল কোড, যেমন ধরো আমার রেফারেল কোড RMIA, যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে, তাহলে এই রেফারেল কোডটা ইউজ করতে পারো, এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। তো আমরা যে জায়গাটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তেভাগা মুভমেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে একটা প্রশ্ন রয়েছে, দেখো এই মুভমেন্টগুলো হচ্ছে সবসময় ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা যখন প্রথম দেখবো যে দ্য তেভাগা মুভমেন্ট অফ 1946 ইজ অ্যাসোসিয়েটেড উইথ which among the following current states of India? তাহলে আমরা সবাই জানি যে কোন স্টেট থেকে তেভাগা মুভমেন্ট শুরু হয়। স্টেট হচ্ছে আমাদের কি? ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে তেভাগা মুভমেন্ট সম্পর্কে যদি আমি আলোচনা করি, তাহলে আমি কি বলবো? তেভাগা মুভমেন্ট কি ধরনের মুভমেন্ট ছিল এটা আমাকে জানতে হবে। প্রথম কথা, এটা হচ্ছে একটা পিজেন্টস মুভমেন্ট। এখানে আমরা যে তেভাগা কথাটার মানে কি? থ্রি পার্ট, ঠিক আছে? তেভাগা 3 ভাগ। এই 3 ভাগের মধ্যে 2/1, 2/3, 1/3। 2/3 যেটা দাবি পিজেন্টদের, যে এই 2/3 পার্টটা রাখছে হচ্ছে জমিদাররা, যেটা দরকার কৃষকদের। তাহলে চলছে কি পরিস্থিতি? পরিস্থিতি চলছে 2/3 জমিদার, 1/3 কৃষক। যখন আন্দোলনের ডিমান্ডটা কি? আন্দোলনের ডিমান্ড হচ্ছে 1/3 জমিদার, এটা হচ্ছে এরকম, আমাদের দুটো অপোজিট হয়ে যাবে। তখন আন্দোলনে বা মুভমেন্টে আমাদের কি ডিমান্ড করছে? মুভমেন্টে ডিমান্ড করছে যে 1/3 নেবে হচ্ছে জমিদার, আর 2/3 নেবে হচ্ছে পিজেন্ট। এই হচ্ছে আমাদের টোটাল পার্ট। তো এখানে যে আন্দোলন যেটা হয়, এই আন্দোলন হচ্ছে আমাদের জোটেদার যে কমিউনিটি, সেই জোটেদারদের এগেনস্টে হয়। তো এখানে আমরা কি দেখতে পাই যে এটা হচ্ছে একটা মিলিটেন্ট ক্যাম্পেইন। বাংলার কিষাণ সভা কিন্তু এখানে যোগদান করে। বাংলার কিষাণ সভা এখানে কিন্তু যোগদান করে, ঠিক আছে? তো এখানে আমরা কিষাণ সভা ছাড়াও
আমরা এখানে কি দেখি, কোন পার্টিকে? আমরা যে সুধীর মুখার্জি, ঠিক আছে, আমরা যে দেখি যারা লিড করেছেন, চারু মজুমদার, তাহলে এরা অ্যাকচুয়াল কি? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অন্তর্গত, এবং এটা হচ্ছে আমাদের পিজন মুভমেন্ট দিয়ে, এবং এই মুভমেন্টকে কিন্তু সাপোর্ট করেছিলেন মুসলিম লীগ, কিষাণ সভা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু বুঝতে হবে। তো এবার যেটা আমরা পড়বো নেক্সট, এখানে লেখাই আছে আমাদের, দ্য তেভাগা মুভমেন্ট ওয়াজ লিড বাই sharecropper of the Bengal region against the oppressive Jotedar in 1946 to 47. The uprising was due to sharecropping system prevailed in Bengal. তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো যে পিজেন মুভমেন্ট তো সবই হলো, এখানে মহিলাদের পার্টিসিপেশন কি আমরা দেখতে পাই? হ্যাঁ, এখানে আমরা মহিলাদের পার্টিসিপেশন দেখতে পাই, নারী বাহিনী বলে, ঠিক আছে। তো যাই হোক, এতটা পর্যন্ত তোমরা মনে রাখবে। এবং আমরা বলি যে তেভাগা মুভমেন্ট প্রথম দিকে, যে তেভাগা মুভমেন্ট হচ্ছে আমাদের প্রথম, আমাদের সবার শেষ মুভমেন্ট, এই সব শেষ মানে একদম 1946 মানে স্বাধীনতার প্রাককালীন মুভমেন্ট। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে at which among the following session of the Muslim League Muhammad Ali Jinnah had invented a new slogan divide and quit. তাহলে এখানে আমাদের অপশন লখনৌ সেশন আছে 31, করাচি সেশন আছে 33, লাহোর সেশন আছে 1940 এবং করাচি সেশন আছে 43। দেখো এই করাচি সেশন হচ্ছে, আমরা করাচি সেশন জানি যে 1931-এ করাচি সেশন যেটা কংগ্রেসে ছিল, খুব ইম্পর্টেন্ট, যেখানে ন্যাশনাল ইকোনমিক পলিসি এবং ফান্ডামেন্টাল রাইটকে অ্যাডপ্ট করে কংগ্রেস। কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাবো যে 1941-এ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1941, 1943 করাচি সেশন, এই করাচি সেশন হচ্ছে মুসলিম লীগের। করাচি সেশন 1943, এখানে মুসলিম লীগ, যেখানে 1940 আর 1943 এই দুটোর মধ্যে তফাৎটা কি? 1940 হচ্ছে আমাদের পাকিস্তান প্রস্তাব, পাকিস্তান যে সেপারেট নেশন বা আমরা বলতে পারি যে সেপারেট স্টেট ফর মুসলিমস, তো এটা কিন্তু আমাদের 1940-তে মুসলিম লীগের যত লিডার আছে, যেমন ধর আমাদের জাফরুল্লাহ খান, ফজলুল হক, ঠিক আছে, এরা প্রত্যেকে, আলী জিন্নাহ ছিলেন, এবং আমাদের চৌধুরী রহমত আলী, ঠিক আছে, এবং আমাদের ইকবাল, মোহাম্মদ ইকবাল, এরা প্রত্যেকে কিন্তু 1940-তে যোগদান করেছিলেন। এবং এখানে আমরা জানি যে ড্রাফট কে করেছিলেন, এই যে যেটাকে আমরা লাহোর রেজলিউশন বলি, তো লাহোর রেজলিউশনের ড্রাফট কে করেছিলেন? জাফরুল্লাহ খান। পেশ কে করেছিলেন? ফজলুল হক। তত্ত্বাবধানে কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এবার এই যে একটা সেপারেট স্টেট তো সবার সম্মতি অনুযায়ী হলো, কিন্তু এই সেপারেট স্টেটের নাম হচ্ছে পাকিস্তান। এই যে ডিভাইড অ্যান্ড কুইট বা পাকিস্তান প্রস্তাব, যেটা পাকিস্তান দিবস, তাহলে এই দিনটা একটা দিন দুটোর ক্ষেত্রেই পালন করা হয়, সেটা হচ্ছে 23 মার্চ। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে যেটা বলেছে, আর একটা করাচি সেশন কেন ইম্পর্টেন্ট, যেটা 31-এ, কারণ কংগ্রেস অ্যাডপ্ট করেছে ন্যাশনাল ইকোনমিক পলিসি এবং ফান্ডামেন্টাল রাইট। আর একটা করাচি সেশন আছে 1913-এ, এখানে রেজলিউশন ফর কমিউনাল হারমোনি ওয়াজ পাসড সো দ্যাট ডিভিজিভ এজেন্ডা অফ দ্য ব্রিটিশ কুড বি ডিফিটেড। তাহলে এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কতগুলো করাচি সেশন আছে? 1913-এ করাচি সেশন, 1943-তে করাচি সেশন এবং আমাদের 1931, কিন্তু প্রত্যেকের পারপাস কিন্তু আলাদা আলাদা। এবার আমরা নেক্সট যেটা পড়বো, দেখো টু নেশন থিওরি। এই কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম, বলেছে টু নেশন থিওরি ওয়াজ প্রপাউন্ডেড ইন হুইচ অফ দ্য সেশন অফ দ্য মুসলিম লীগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাহোর সেশন 1940 আছে, বম্বে সেশন 1915 আছে, দিল্লি সেশন 1918 আছে,
ক্যালকাটা সেশন 1917 আছে। তো আমাদের কোনটা হবে কারেক্ট অ্যান্সার? আমাদের কারেক্ট অ্যান্সার হবে 1940 লাহোর সেশন, কিছুক্ষণ আগে বললাম, যেখানে লাস্ট ফেজ অফ দ্য স্ট্রাগল পাকিস্তান মুভমেন্ট, পাকিস্তানের জন্য যে যে আমরা দেখো প্রথম থেকে যখন 1929 বা 30, ঠিক আছে, এই সময় আমরা দেখেছিলাম যে মুসলিম লীগ কিন্তু 37 যে মিনিস্ট্রি জয়েন করা, মুসলিম লীগ তখন কি চাইছে? সেপারেট স্টেট, ঠিক আছে, মুসলিমদের জন্য, মুসলিম মেজরিটির জন্য, এবং 1/3 রিপ্রেজেন্টেশন সেন্ট্রাল লেজিসলেচারে। এবং তোমরা জানো যে নেহেরু রিপোর্টে সেই প্রস্তাব কোনোভাবেই মানা হয়নি যে সেপারেট স্টেটের জন্য মেজরিটি, তাও আবার কি মেজরিটি এলাকাগুলো, যেখানে বলা হয়েছিল নেহেরু রিপোর্টে যেখানে আমাদের মাইনরিটি, সেই মাইনরিটি জায়গাগুলোতে আসন সংখ্যা সংরক্ষণ রাখা। কিন্তু মুসলিম লীগ চেয়েছিল যেখানে মেজরিটি, যেমন ধরো বাংলা, পাঞ্জাব, এই রিজিয়নগুলোতে আসন সংখ্যা সংরক্ষণ রাখা। তো যখনই নেহেরু রিপোর্ট এলো, তারপরে জিন্না কি করলো? জয়েন্ট ইলেক্টোরেট থেকে সরে গিয়ে সেপারেট ইলেক্টোরেট নিয়ে এলো। তো সেপারেট ইলেক্টোরেটে যে ডিমান্ড, যেটা সেপারেট ইলেক্টোরেট আগে থেকেই ছিল, কিন্তু দিল্লি প্রপোজালে 1927 জয়েন্ট ইলেক্টোরেট হয়। এবং তার পরবর্তীকালে আবার কি হয়, যখন নেহেরু রিপোর্ট আসে, তারপরে জিন্না 14 দফা আইন, যেটা প্রস্তাব, এবং তারপরে আমাদের সেপারেট ইলেক্টোরেট ফের আবার শুরু হয়। আর এই সেপারেট, যেটা সেপারেট নেশন, ঠিক আছে, যেটাকে আমরা ওই টু নেশন থিওরি, এই টু নেশন থিওরিকে পথিকৃৎ বা ফাদার হচ্ছে আমাদের সৈয়দ আহমেদ খান, কিন্তু এটাকে সম্প্রসারিত করা মোহাম্মদ আলী জিন্না। কিন্তু এই টু নেশন থিওরিতে, এই লাহোর রেজলিউশনে মোহাম্মদ ইকবাল কিন্তু চাননি যে দুটো সেপারেট কান্ট্রি হোক। উনি চেয়েছিলেন যে মুসলিম ইন্টারেস্টকে বজায় রেখে সেপারেট স্টেট করা হোক। তার জন্যই কিন্তু ওনার তারিনী হিন্দ গ্রন্থে যে বিখ্যাত আমাদের গান রয়েছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাবো যে লাহোর রেজলিউশনে, এখানে আমাদের আনসার হবে লাহোর সেশন। ফজলুল হক, the Premier of Bengal, who along with Muslim League had formed the government of the Bengal province, moved a resolution which was passed by Muslim League. In this session, Jinnah in his presidential address gave the famous two nation theory as follows. He বলেছে, India cannot be assumed today to be unitarian and homogeneous nation, but on the contrary there are two nations in the main, Hindus and Muslims. তাহলে উনি যে টু নেশন থিওরি, নেশন ফর হিন্দুস, নেশন ফর মুসলিমস, এটা কিন্তু ডিমান্ড করেছে। তো গান্ধীজি কিন্তু রিজেক্ট করেছে তার এই টু নেশন থিওরিকে। তো যাই হোক, এবার আমরা নেক্সট যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, the Peshwa accepted the subsidiary alliance with the British via which among the following treaties? সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করলো সব শেষে আমরা জানি পেশোয়া। তো এখানে বলেছে ট্রিটি অফ পুরান্দর, ট্রিটি অফ বেসিন, ট্রিটি অফ সালবাই অ্যান্ড ট্রিটি অফ সুরজি অর্জুন গাঁও। আমরা সবাই জানি বেসিনের সন্ধিটা, বেসিনের সন্ধির দ্বারা আমাদের সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিন্তু সাইন করেছে আমাদের বাজিরাও টু। এবার এই বাজিরাও টু এর জায়গাটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। কেন ব্রিটিশরা বাজিরাও টু এর, এটা ছিল ব্রিটিশদের কাছে একটা সুবিধা। কিভাবে, এটা আমরা একটুখানি ইতিহাস জানতে হবে। যখন তোমরা পেশোয়াশিপ পড়বে, পেশোয়াশিপে তোমরা পড়তে পারবে বালাজি বাজিরাও, ঠিক আছে। তো আমরা বাজিরাও ওয়ান, এই বাজিরাও ওয়ানের দুই পুত্র, একজন হচ্ছে বালাজি বাজিরাও এবং আর একজন হচ্ছে রঘুনাথ রাও। বাজিরাও 1 প্লাস কাশীবাইয়ের সন্তান।
ঠিক আছে, রঘুনাথ রাও। এবার বালাজি বাজিরাও তো বড় ছেলে, তো হিসাব মতো যখন রাজা মারা যায় সিংহাসনে কে বসতে পারে? তার বড় সন্তান বসতে পারে। তো বালাজি বাজিরাওয়ের পুত্র মাধবরাও ওয়ান, মাধবরাও ওয়ান, এবং মাধবরাও ওয়ান মারা যায়। মারা যাওয়ার পর সিংহাসন নিয়ে তার হিসাব মতো তার ভাই, নাম কি? নারায়ণ পাল। নারায়ণ রাও। তাহলে এদিকে যখনই মাধবরাও মারা যায় তখন এই যে নারায়ণ রাও আমরা দেখতে পাচ্ছি, এর সাথে রঘুনাথ রায়ের একটা হিচ হয়। রঘুনাথ রাও চাইছে যে সেই সিংহাসনে, যেহেতু উনি সিনিয়র, যেহেতু বালাজি বাজিরাওয়ের মানে পিতার বয়স, উনি হচ্ছে কাকা মাধবরাও নারায়ণ রাওয়ের। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার বিষয়টা হচ্ছে যে নারায়ণ রাওকে হত্যা করে দেয় তার কাকা। নারায়ণ রাওকে যখন হত্যা করে তখন তার হিসাব মতো রঘুনাথ রাও তো সিংহাসনে বসে, কিন্তু আমরা দেখেছি কিছু অফিসিয়ালদের মিলিত রূপ, যাদেরকে আমরা বড় ভূঁইয়া বলি, তো তাদের সহযোগিতা বা তাদের প্রতিবাদে, কারণ তারা মেনে নেয়নি রঘুনাথ রাওকে, রঘুনাথ রাওয়ের তো সিংহাসনে বসা উচিত না, নারায়ণ রায়ের পস্থুমাস সন মাধবরাও টু, এই মাধবরাও টু পরবর্তীকালে কিন্তু আমাদের সুইসাইড, আত্মহত্যা করে। কিন্তু রঘুনাথ রাও, এই যে আমরা বলছি যে কে সাবসিডিয়ারি সই করে বেসিনের সন্ধির মাধ্যমে, বাজিরাও টু, এই বাজিরাও টু কিন্তু এই পক্ষের না। বাজিরাও টু হচ্ছে এই রঘুনাথ রাও এবং আনন্দবাই, এই দুজনের সন্তান বাজিরাও। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। তবে কিন্তু আমি কে কি হিসাবে সিগনেচার, তাহলে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই রঘুনাথ রাওকে কিন্তু ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন আমাদের, যেখানে ট্রিটি অফ সুরাট, এক এক করে সমস্ত ইম্পর্টেন্ট যে প্লেসগুলো, সেগুলো কিন্তু রঘুনাথ রাওয়ের থেকে, রঘুনাথ রাওকে ঢাল হিসাবে ব্যবহার করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। এবার আমরা তাহলে এখানে আমাদের আনসার কি হলো? ট্রিটি অফ বেসি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ক্যাপিটাল অফ মহারাজা রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং এর ক্যাপিটাল সিটি কোনটা ছিল? তাহলে আমি কি বলবো? লাহোর ছিল। তাহলে এই লাহোরের অনেক বড় একটা গল্প আছে। লাহোর কিভাবে এলো এটা যদি বলা হয়, লাহোর কিভাবে এলো, তাহলে আমি কি বলবো? দেখো, ফার্স্ট যখন রঞ্জিত সিং আমি পড়বো প্রথমে, তো আমরা জানি যে রঞ্জিত সিং এর কিন্তু উনি এক চোখে দেখতেন, ওনার এই চোখটা খারাপ হয়ে গেছিল চিকেন পক্স হওয়ার পর, ঠিক আছে? তো রঞ্জিত সিং যতদিন ছিলেন, ব্রিটিশরা কিন্তু রঞ্জিত সিং এর সাথে কখনো যুদ্ধ করেনি, বা রঞ্জিত সিংও কখনো ব্রিটিশদের খেলাপে যান। রঞ্জিত সিং, এবং রঞ্জিত সিং পড়ার আগে আমাদের জানতে হবে যে এই যে শিখ কিংডম যেটা, সেটা এস্টাবলিশ করা হয়। রঞ্জিত সিং পড়ার আগে আমাদের জানতে হবে বান্দা বাহাদুর, যে বান্দা বাহাদুর কিন্তু রাজৌরি, জম্মু অ্যান্ড কাশ্মীরে ওনার জন্ম, এবং উনি একজন ছিলেন হচ্ছে শিখ মিলিটেন্ট, কিন্তু উনি শিখ অ্যাকচুয়াল কমিউনিটি শিখ ছিল না, উনি ছিলেন হচ্ছে রাজপুত। কিন্তু গুরু গোবিন্দ সিং এর দ্বারা উনি গুরু হিসাবে গুরু গোবিন্দ সিংকে মানেন, এবং তারপরে আমরা জানি যে ব্যাটল অফ সামরান, ঠিক আছে, যুদ্ধ থেকে 1709 থেকে উনি নিজে এস্টাবলিশ করেন কিংডম শিখ। আর রঞ্জিত সিং এর ব্যাপারটা এখানে বুঝতে হবে যে উনি কিভাবে নিজেকে এস্টাবলিশ করলেন। কাপুর সিং একজন জমিদার ছিলেন, কাপুর সিং ছিলেন জমিদার। তো এই কাপুর সিং তার নেতৃত্বে 12 মিছিল এস্টাবলিশ, শিখদের দখল, যেখানে আমরা জানি যে টোটাল 14 মিছিল ছিল, 12টা শিখদের, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের, এবং একটা হচ্ছে আমাদের আরাবিয়ানদের। এই 12 মিছিলের ক্ষমতা কাপুর সিং। এই 12 মিছিলের মধ্যেই একটা মিছিল সুকার চাকিয়া মিছিল, তার মধ্যেই হচ্ছে রঞ্জিত সিং।
জন্ম হয়। আর এই রঞ্জিত সিং, এই 12 মিছিল যেটা আমরা বলছি, রঞ্জিত সিং কিন্তু এই সুকার চাকিয়া মিছিলের মধ্যে থেকেই কিন্তু জন্ম এবং পরবর্তীকালে সুকার চাকিয়ার প্রধান হিসাবে নিজেকে এস্টাবলিশ করে। এবং 1799 খ্রিস্টাব্দে যখন ওনার বাবা মারা যায়, তারপর যে মিছিলটা আরবদের আন্ডারে বা আফগানদের আন্ডারে ছিল, আরব বলছি আফগানদের আন্ডারে ছিল, তো সেই মিছিল ভাগল মিছিল, ঠিক আছে, এগুলো কিন্তু সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই 12 মিছিলের মধ্যে এই মিছিলটা যার আন্ডারে ছিল লাহোরকে ক্যাপচার করে, এবং লাহোর ক্যাপচার করার পর নিজে সিংহাসনে, মানে যাকে আমরা বলি করোনেশন, কত সালে করোনেশন হয়? 1799, নিজেকে মহারাজা হিসাবে ঘোষণা করলেন। এরপরে নেক্সট হচ্ছে উনি, সরি এটা আমাদের হবে ভাগাল মিছিল না, সরি একদমই সরি, এটা হবে ভাঙ্গি মিছিল। লাহোর জয় করে কত? 1799। এবং এরপরই আমাদের অমৃতসরের প্রতি নেক্সট টার্গেট অমৃতসরে হচ্ছে ভাঙ্গি মিছিলের অন্তর্ভুক্ত। অমৃতসর 1802-তে উনি অকুপাই করেন এবং অমৃতসরকে আনে। এবং আমরা জানি যে হরমিন্দর সাহিব, যাকে আমরা এখন অমৃতসরের গোল্ডেন টেম্পল বলি, এই হরমিন্দর সাহিবকে কিন্তু উনি সোনা দিয়ে চূড়া উনি করেন, ঠিক আছে, নতুনভাবে কনস্ট্রাকশন করেন, এর জন্য উনি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং আমরা আরো জানি যে খালসা আর্মি, রঞ্জিত সিং তার সেনাবাহিনীতে সব থেকে পাওয়ারফুল, ওয়ার্ল্ডের মধ্যে 3rd পজিশনে ওনার ছিল, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাবো যে রঞ্জিত সিং জিন ফ্র্যাঙ্কুইজ অ্যালবার্ট, জায়গা নেই সেই জন্য অ্যালবার্ট, ঠিক আছে, ইনি ছিলেন। এনাকে দিয়ে সেনাবাহিনীকে কিন্তু কি করা হতো? ট্রেনিং দেওয়ানো হতো। খুব দক্ষ সেনাবাহিনী ছিল রঞ্জিত সিং এর। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে দেখবে। এবং রঞ্জিত সিং এর যে উনি জায়গিরদার সিস্টেমকে কিন্তু উনি রেখেছিলেন, ওনার জায়গিরদারদের কি বলা হতো, ঠিক আছে, এই প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের ট্রিটি অফ অমৃতসর, কিভাবে, যখন উনি সাউথ পার্টে, মানে সতলুজের সাউথ পার্ট, উনি সাম্রাজ্য বিস্তার করতে থাকছেন, তো ধীরে ধীরে যখন এদিকে আসছে, তখন এখানে ব্রিটিশরা কি করলো? রঞ্জিত সিং এর সাথে কিন্তু একটা পিস ট্রিটি করে নিল 1809-তে, ট্রিটি অফ অমৃতসর, যেখানে নর্থ পার্ট থাকবে রঞ্জিত সিং এর, শতদ্রু রিভার থাকবে বর্ডার, শত্রু নদীর উত্তর দিক থাকবে রঞ্জিত সিং এর, দক্ষিণ দিক থাকবে ব্রিটিশদের। তাহলে এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটাকে আমরা কি বলবো? সেন্ট্রাল পাঞ্জাব, নর্থ পাঞ্জাব। Maharaja Ranjit Singh was a Sikh ruler of the Punjab. His tomb is located Lahore, Pakistan. He is remembered for unifying the Punjab as a strong state and his position of the Kohinoor diamond. Kohinoor diamond তো আমরা জানি যে পরবর্তীকালে কোহিনূর ডায়মন্ড যখন ওনার হাতে আসে, তখন উনি কি করেন? কোহিনূর ডায়মন্ডকে নিয়ে উনি জগন্নাথ দেবের টেম্পল লুকিয়ে রাখেন, এবং সেকেন্ড অ্যাংলো শিখ যুদ্ধের পরে ওই কোহিনূর ডায়মন্ড কিন্তু ব্রিটিশদের হাতে চলে যায় দুলীপ সিং এর হাত থেকে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং মহারাজা রঞ্জিত সিং আমরা যার জন্য ইম্পর্টেন্ট আরো, সেটা হচ্ছে যে উনি কিন্তু কখনো ব্রিটিশদের সঙ্গে কিন্তু যুদ্ধে কিন্তু উনি আসেন, এবং যে ইন্ডিয়ান রুলার যারা, তারা রঞ্জিত সিং এর কাছে গেছেন সাহায্যের জন্য, তো রঞ্জিত সিং কিন্তু ব্রিটিশদের যদি
বিরোধিতা বা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ থাকতো তাহলে কিন্তু ফিরিয়ে দিতেন, উনি কিন্তু সাহায্য করতেন না। এবং যখন আমরা ইঙ্গো আফগান যুদ্ধে পড়বো তখন আমরা জানি যে শাহ সুজা দুরানি, যিনি আহমেদ শাহ দুরানির নাতি ছিলেন, তো শাহ সুজা দুরানি কিন্তু বলেছিলেন যে ট্রিপার্টাইট একটা সিগনেচার হয় ব্রিটিশ রঞ্জিত সিং আর শাহ সুজার সাথে ভার্সেস দোস্ত মোহাম্মদ বা আমির যারা আফগানের। তো সেখানে কিন্তু শাহ সুজা বলেছিলেন যে যদি আমি সিংহাসনে বসতে পারি, কারণ উনি বসেও ছিলেন, কিন্তু আমির বা আফগানিস্তানের কমন পিপল কিন্তু ওনাকে মেনে নেন। তো সেই সময় কিন্তু বলেছিলেন যে ইন্দাসের ইস্ট পোর্শন কিন্তু দিতে রাজি আছেন রঞ্জিত সিংকে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা পড়বো, হুইচ অফ দ্য ফলোইং দ্য লাস্ট হিন্দু এম্পায়ার ইন্ডিয়া, তো এখানে আমরা সবাই জানি মারাঠা এম্পায়ার হবে। মারাঠা যুদ্ধ যদি তোমাদের না বোঝানো হয় তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে না। এখানে মারাঠারা শেষে একদম 1818-এ কিভাবে এলো, এখানে হচ্ছে আমরা যখন 1818 পড়বো তখন হচ্ছে আমরা প্রত্যেকের শরিক দল, যেমন ধরো পুনেতে কে আছে, নাসিকে কে আছে, ঠিক আছে, আমাদের গ্যাকওয়াদ যারা রয়েছে, ঠিক আছে, এদের প্রত্যেকের কিন্তু আমরা সম্পর্কে জানবো। এবং 1818-তে কে করলেন আমাদের পেশোয়া শিপই পুরোপুরি নষ্ট হয়ে গেল, পেশোয়া শিপ বলে আর কিছু রইল না, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, তাহলে এখানে হবে মারাঠা এম্পায়ার, ঠিক আছে। এটা আমরা যেদিন মারাঠা পড়বো সেদিন আমরা কিন্তু আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই থাক, ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা কোনো টপিক নিয়ে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ক্লাসটাকে, আর বেল আইকন প্রেস করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেল WBPSC GS 101। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাস।